তাহিরা নিশ্চুপ নীরবতারও অনুভব করতে পারল তাইসিরের উপস্থিতি। তার মন মাতানো পারফিউমের স্মেলে মাতোয়ারা করল মেয়েটিকে। তবুও সে ঠায় বসে রইল, নিঃশব্দ পদচারণায় এগিয়ে গেল তাইসির। হাঁটু গেড়ে বসল মেয়েটির সামনে, কোনো আগাম বার্তা ছাড়াই মুখ গুজে দিল মেয়েটির উদরে। আকস্মিক এহেন আচরণে চমকায় থমকায় তাহিরা। মেয়েটির উদরে মাথাখানা গুজে তাইসির নীরবে নিঃশব্দে সেভাবেই পড়ে রইল। তাহিরা উঠে দাঁড়াতে চাইল, তবে তাইসির দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখার দরুন আর উঠতে পারে না। অগত্যা চুপচাপ বসে থাকলো সে। চক্ষু যুগল হতে বেরিয়ে এলো দুফোঁটা জল। এই আপনার ভালোবাসা? এভাবে ভালোবাসা যায়? তাইসির নিরুত্তর রয়। তারপর মাথা উঠিয়ে তাকালো মেয়েটির নিষ্পাপ মুখশ্রীতে। তাইসির আজলা করে মেয়েটির মুখখানা উঁচিয়ে ধরে দু চোখের পানি মুছে দিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় দু চোখের পাতায়। ফের কেঁপে ওঠে তাহিরা। তাইসির মেয়েটির ললারে গাঢ় চুমু খেয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, আমার হয়ে থেকে যেও জান, কথা দিচ্ছি কখনো অভিযোগ করার সুযোগ দেব না। প্রতিটি মুহূর্তে অনুভব করাবো কতটা ভালোবাসি তোমায়। একটা সুযোগ দাও, আই প্রমিস, ভীষণ ভালোবাসবো তোমায়। বেশ আকুল আবেদন জানায় তাইসির। তাহিরা নিশ্চুপ, দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ে সে। এই যে লোকটা তার সামনে নিজের অসহায়ত্ব জানান দিচ্ছে। তাহিরার ইচ্ছা করছে সব বাধা অতিক্রম করে জড়িয়ে ধরে বলতে, আমি আছি, থাকবো আপনার সাথে। তবে কোথাও একটা আটকে গেল সে। বলা হলো না এই সান্ত্বনা বাণীটুকু। এতটা কাছে থাকায় তাইসিরের উষ্ণ নিঃশ্বাস আশ্রে বসে তাহিরার মুখশ্রীতে। শিউরে উঠে তাহিরা নিজের অজান্তেই অতল গহ্বরে তলিয়ে যেতে নেয় পুরুষটির মাতোয়ারা পারফিউমের স্মেলে। সময় থমকে যায় ওভাবেই। আস্তে আস্তে হারিয়ে যেতে নেয় মেয়েটিও। তবে কিছু একটা মনে পড়তেই তাইসিরকে দূরে সরাতে সরাতে বলে, আমায় বিন্দুমাত্র ভালোবেসে থাকলে আমার বাবাকে এভাবে অপমান করতে পারতেন না আপনি। তাইসির তাকালো মেয়েটির দিকে। তাহিরা কেঁপে উঠে সেই দৃষ্টি দেখে। নিষ্প্রাণ সেই দৃষ্টি। সেই দৃষ্টিতে না আছে রাগ, ক্ষোভ, না গম্ভীরতা, না আছে কামুকতা, একেবারেই ভিন্নতা এই দৃষ্টিতে। তাহিরা ঠিক পড়তে পারছে না এই দৃষ্টি। তাইসিরকে দেখে কেমন অসুস্থ অসুস্থ লাগছে এই মুহূর্তে। তাহিরা ঠোঁট নেড়ে বলতে চাইল কিছু, তার আগেই নিস্তেজ স্বরে বলে ওঠে তাইসির, তুষার ছেলেটি আজ না আসলে এমন সিচুয়েশন তৈরি হতো না। কেন আসবে সে? সে এখানে আসার অধিকার রাখে না। এটা তোমার বাবার ভুল, আমার না। তবে আমি তাইসির আজ কথা দিচ্ছি, তোমাকে তোমার পরিবার আগের মতো ফিরিয়ে দেব। তাদেরকে মানিয়ে তোমার কাছে নিয়ে আসবো, প্রমিস। তাইসির উঠে দাঁড়ালো। অতিরিক্ত স্ট্রেস এবং দুদিন ধরে সঠিক নিয়মে ওষুধ না খাওয়ার ফলে মাথায় অতিরিক্ত পেন হচ্ছে। তীব্র যন্ত্রণায় মনে হচ্ছে মাথার রগগুলো টসটস করে ছিঁড়ে যাবে। তাইসিরের দৃষ্টি ঘোলা হয়ে আসে। মনে হচ্ছে এখনই ঢলে পড়বে সে। তাইসিরের এহেন কন্ডিশন দেখে ঘাবড়ে গেল। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? ঠিক আছেন আপনি? ঝাপসা চোখে নিজের বোকা নারীর অস্থির ব্যাকুল মুখখানা দেখে সামান্য ঠোঁট এড়িয়ে হাসল তাইসির। অস্পষ্ট স্বরে ফিসফিস করে বলে ওঠে, তুমি প্রে করো জান, যাতে এই দেখে আমাদের শেষ দেখা হয়। বিকজ আমি মরে গেলেই তুমি চিরতরে মুক্ত। কেউ তোমাকে আর বন্দি করে রাখবে না নিজের কাছে। আই নো আমি তোমার কাছে আর ফিরতে পারবো না। তবে সত্যি তোমাকে খুব ভালোবাসি আমি, আমার বোকা ফুল। তাইসিরের এহেন বাক্যে স্তব্ধ তাহিরা। মস্তিষ্ক শূন্য দাঁড়িয়ে রইল সে। কি বললো তাইসির? কেন বললো এমন কথা? হঠাৎ তাইসিরকে ঢলে পড়তে দেখে হন্তদন্ত হয়ে ধরল। তবে তাইসিরের মতো বলিষ্ঠ পুরুষকে তার পক্ষে প্রোটেক্ট করা অসম্ভব। আতঙ্ক ছড়িয়ে পড়ল মেয়েটির গোটা তনুতে। কাউকে যে ডাকবে সেই জ্ঞানও হারিয়ে ফেলেছে সে। তার কঠিন পুরুষটির এহেন কন্ডিশন দেখে তাহিরা তার বলিষ্ঠ দেহখানা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। তাহিরা তার কম্পিত দু হাতে জড়িয়ে ধরে তাইসিরকে। তাইসির আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। ঘোলাটে চোখ বন্ধ হয়ে যায়। তাহিরার গায়ে নিস্তেজ হয়ে পড়ে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে বলে, ভীষণ ভালোবাসি আমার ভীতু ফুল, প্লিজ ছেড়ে যেও না আমায়। এটুকু বলে সেন্সলেস হয়ে পড়ে। তাইসিরের শরীর পুরোপুরি ছেড়ে দিল। তাহিরা নাজুক শরীরটা বহন করতে না পেরে তাকে নিয়ে ধরাম করে আছড়ে পড়ে টাইলসের শক্ত ফ্লোরে। আকস্মিক পড়ে যাওয়াতে বেশ আহত হয় দুজনেই। তবুও নিজের শক্ত বন্ধন থেকে ছাড়ল না তাহিরা। ব্যালেন্স হারিয়ে দুজনেই খাটের সাথে মাথায় বাড়ি খেল। তীব্র যন্ত্রণায় কুকিয়ে উঠল তাহিরা। তবে নিজের ব্যথাকে প্রাধান্য না দিয়ে তাইসিরের মাথাটা কোলের উপর তুলেই চমকালো। তাইসিরের মাথার ডান পাশটা কেটে তাজা রক্তস্রোত বয়ে যাচ্ছে, যেটা দেখা মাত্রই মেয়েটি গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল, মির্জা সাহেব!
তাহিরার চিৎকারে কেঁপে উঠল পুরো মির্জা, চমকালো প্রতিটি সদস্য। নিশাদ পাশের রুমে বসে সাইফের সঙ্গে কথা বলছিল। তাহিরা চিৎকার শুনে ফোন ফেলেই দৌড়ে গেল নিজের রুমের দিকে। বাকিরাও হন্তদন্ত হয়ে ছুটে আসে সেখানে। কক্ষের ভেতরে প্রবেশ করেই থমকালো সবাই। তাহিরা তাইসিরের মাথাটা বুকের সঙ্গে লেপ্টে ধরে হাউমাউ করে কাছে, আর তাকে অনবরত ডেকে চলেছে। তাবিয়া জাকি ছেলের এই অবস্থা দেখে দিশেহারা হলেন। আজ 3 দিন হলো তাইসির সুস্থ হলো, এর মধ্যে আবার মাথায় চোট লাগায় সবাই ঘাবড়ে গেল। তাবিয়া জাকি কান্নারত গলায় ছেলেকে ডাকলো। সাফি শোনো, আমার চোখ খোলো। হায় আল্লাহ, এটা কি হলো? এখন কান্নাকাটি করার সময় না ভাবি, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। তাহিরা থমেরে বসে আছে। মেয়েটির কপাল ফেটে লোহিত লাহু মসৃণ গলদয় হতে চুইয়ে চুইয়ে পড়ছে, অথচ সেদিকে তার খেয়াল নেই। না কোনো ব্যথা অনুভব করছে সেখানে। তাহিরার পৃথিবী থমকে গেছে তার চারপাশে, তবুও তাইসিরকে ছাড়ছে না, শক্ত করে জড়িয়ে রেখেছে। কামরুজ্জামান মির্জা বলছেন, তাহিরা আম্মু, এইভাবে থাকাটা সাফির জন্য সেফ নয়। তুমি চাও না সাফি তাড়াতাড়ি সুস্থ হোক? তুমি নিজেও চোট পেয়েছো, সেটা ট্রিটমেন্ট করা জরুরি। আমি যাবো ওনার সাথে। হুঁশ ফিরে আসতেই কম্পিত অস্থির গলায় বলে ওঠে তাহিরা। নেহাল মির্জা ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি বের করতে বলল। তারপর তড়িঘড়ি করে তারা তাইসিরকে হাতে হাতে ধরে নিয়ে চলল হসপিটালের উদ্দেশ্যে। নিশাদ তাহিরাকে ধরে ওদের সাথে চলল হসপিটালের উদ্দেশ্যে। বাড়িতে শুধু সাবিনা মির্জা আর কাজল মির্জা রয়ে গেল, কেননা বৃদ্ধ ওইদুল মির্জা রয়েছে। হসপিটালে আসার আগেই ডক্টরকে ইনফর্ম করেছে, তাই হসপিটালে আসার সঙ্গে সঙ্গেই তাইসিরকে ওটিতে নেওয়া হলো। তাহিরাকেও বলেও তার চিকিৎসার জন্য নিতে পারল না মেয়েটি। শক্ত খুঁটির ন্যায় ওটির সামনে দাঁড়িয়ে রইল। অতঃপর তাকে জোর করে নিয়ে যাওয়া হলো তার প্রাথমিক চিকিৎসার জন্য। সময় এখন দুপুরের মধ্যভাগ। হসপিটালে মানুষের আনাগোনা একদমই নেই বললেই চলে। তাইসিরের মাথার চামড়া কেটে যাওয়ার ফলে 5টি সেলাই লেগেছে। কিছুদিন আগে এত বড় সার্জারি করার পর আবার আঘাত পাওয়ায় আতঙ্কিত মির্জা পরিবার। ডক্টর বলেছেন ব্রেনে অতিরিক্ত চাপ সৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে, তাই তার বর্তমান কন্ডিশন বিবেচনায় ঘুমের ওষুধ দিয়ে রেখেছে কিছুক্ষণ ব্রেন ফ্রেশ থাকার জন্য। খবর শুনে সাইফ আর তাজিন চলে এসেছে। ওরা হসপিটালে থাকায় তাইসিরকে কেবিনে রেখে নিহাল মির্জা, কামরুজ্জামান মির্জা আর আলম মির্জা বাসায় চলে গেছে। নিশাদ, তাবিয়া জাকি তাহিরাকেও নিয়ে যেতে চেয়েছিল, তবে তারা যেতে নারাজ। তাইসিরের কেবিনের পাশেই আরেকটি ভিআইপি কেবিন নিয়েছে, সেখানে শুভ্র বেডে শুয়ে আছে তাহিরা। তার কপাল কেটে গেলেও সেলাই লাগেনি, সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে। অতিরিক্ত কান্নাকাটি আর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল সে, তাই আপাতত ঘুমিয়ে আছে। হাতে চলছে স্লাইন। দুপুরে নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তাই সেই রুমেই নামাজ আদায় করছেন তাবিয়া জাকি। ফাঁকা করিডোরে সাইফের বুকে চুপটি করে বসে আছে নিশাদ। চোখের পানি শুকিয়ে গেলেও কষ্টের ক্লান্তি জেগে বসেছে তার সারা তনুতে। সাইফ নিশ্চুপ হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটির মাথায়। জান, সাইফের আদরি ডাকে নিশাদ ছোট করে উত্তর দিল, হুম। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এবার তো কিছু খাও। এভাবে থাকলে তো নিজেই অসুস্থ হয়ে পড়বে। কিনে নেই, খাবো না। সঙ্গে সঙ্গে নাকচ করে নিশাদ। সাইফ নিজের বুক থেকে জোর করে মেয়েটির মাথাখানা তুলল। মেয়েটির মুখটি দুহাতের আজলায় তুলে ধরে ললাটে গাঢ় চুমু দিয়ে বলল, তোমাকে এভাবে দেখতে আমার একটু ভালো লাগে না, কষ্ট হয়, দম বন্ধ লাগে। প্লিজ তুমি রিল্যাক্স হও, দাদাই একদম ঠিক আছে। ডক্টর বলেছে তো একটু পরেই জ্ঞান চলে আসবে, ভয়ের কিছু নেই। এখন কিছু একটা খাও জান। নিশাদ ঠোঁট উল্টে ফেলল। আমার খেতে ইচ্ছে করছে না, সত্যি কিছু ভালো লাগছে না। আমার দাদা ভাইয়ের সাথে এমনটি কেন হচ্ছে বলতে পারেন? একটু কি শান্তি পাবে না? একটা ছোট্ট সংসার সাজাতে পারবে না? আমি যে তাহুকে এই অবস্থায় দেখতে পারছি না। বলতে বলতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মেয়েটির নেত্রমণি হতে। সাইফ যত্ন করে মুছে দিল সেই জল। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটুখানি ধৈর্য ধরো। নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। থামল সাইফ, তারপর পুনরায় বলল, সব থেকে সোজা এখানে চলে এসেছি। আমিও কিন্তু কিছু খাইনি এখনো, বড্ড খিদে পেয়েছে। তবে তুমি না খেলে আমিও খাবো না। নিশাদ ভুলেই গিয়েছিল সাইফ যে এই সময় কাজে থাকে। নিজের কাজের জন্য লজ্জিত হয়ে বলল, হায় আল্লাহ, এটা তো আমার মনেই ছিল না। আচ্ছা খাবার নিয়ে আসেন, আমিও খাবো। ছোট দাদা ভাই কোথায়? দেখছি না যে।
সাইফ উঠে দাঁড়ালো, নিশাতের হাত ধরে তাহিরার কেবিনের দিকে পা বাড়িয়ে বলল, ভাইয়ের কাছেই আছে, তুমি গিয়ে বড় মায়ের কাছে বসো, আমি সবার খাবার নিয়ে আসছি। কপালের একটু উপরে কেটেছে ফলশ্রুতিতে এবার আর তাইসিরের মাথার চুলগুলো কাটতে হয়নি। আগের সেলাইগুলো শুকিয়ে গেলেও চিহ্ন রয়ে গেছে এখনও, সেটা পুরোপুরি ভ্যানিশ হতে সময় লাগবে অনেক। এখন আবার নতুন করে স্পট পড়ল তার সুন্দর ললাটে। তাহিরা খুব মনোযোগ দিয়ে দেখছে সেই দাগগুলো। এতক্ষণে তাইসিরের আগের অসুস্থ বিষয়ে অবগত হয়েছে সে। নিজের বোকামির জন্য লজ্জিত সে, অনুশোচনায় দগ্ধ। এখন প্রায় বিকেল হতে চলেছে, তবুও তাইসিরের জ্ঞান ফিরে আসে না। ডক্টর কনফার্ম করেছে কিছুক্ষণের মধ্যেই ফিরবে জ্ঞান। ঘুমের কড়া ডোজের জন্য এখনও ঘুমোচ্ছে। তাহিরা বসে আছে তাইসিরের মাথার কাছে, তার একটি হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে রেখেছে, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। তাইসিরের মুখখানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, ছোট্ট খোঁচা খোঁচা দাড়ি, মোটা ভ্রু, কালচে ঠোঁট, একটি সুদর্শন পুরুষ কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দেখে বোঝার উপায় নেই এই শান্ত চেহারার সুপুরুষটি কতটা ভয়াবহ কাজ করতে পারে। তাহিরা এই প্রথম এত কাছ থেকে দেখলো তার অগ্নিপুরুষকে। দেখার সুযোগ হয় নাই কখনো। লোকটি তার নাকের ডগায় যেই রাগ নিয়ে ঘুরে বেড়ায়, তাহিরা তার আশেপাশে গেলেই থরথর করে কাঁপতে শুরু করে দেয়। তবে আজকে সব ডর ভয় অতিক্রম করে একটি ভয়ঙ্কর কাজ করে ফেললো। নিজের মাথাটি ঝুঁকিয়ে মুখটা নামিয়ে আনলো তাইসিরের মুখের কাছে, একদম কাছে। তাইসিরের ক্ষীণ নিঃশ্বাস আশ্রে পড়ল তাহিরার মুখশ্রীতে। কেঁপে উঠল তাহিরা, চক্ষু যুগল বন্ধ করে নিজের শুষ্ক ওষ্ঠ যুগল চেপে ধরে তাইসিরের ললাটে এবং একটি গাঢ় চুমু খেল তাইসিরের খসখসে ত্বকে। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি মির্জা সাহেব। একবার ফিরে আসুন, দেখুন আপনার ফুল আপনার অপেক্ষায় আছে। দেখুন কোথাও যায়নি সে। আপনি প্লিজ চোখ খুলুন। আপনাকে এভাবে দেখতে পাচ্ছি না আমি। আপনাকে আমার অগ্নিপুরুষেই পারফেক্ট মানায়। রাত 8টার দিকে জ্ঞান ফিরে আসে তাইসিরের। তাহিরা তখন পাশের কেবিনে এশারের সালাত আদায় করছিল। তাইসিরের পাশে ছিল তাবিয়া জাকি। তাইসিরের সেন্স ফিরে এসেছে খবরটি ঝড়ের বেগে পৌঁছলো তাহিরার নিকটে। তাহিরার বুক ধরপড় করে উঠল খবরখানা শুনে। ইচ্ছে করলো ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। তাইসিরের অ্যাক্সিডেন্টের কথা শুনে সেই থেকেই গিল্টি ফিরে ভুগছে তাহিরা। লোকটা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, আর সে কিনা তাকে ভুল বুঝে একে একে সবাই দেখা করলেও তাহিরা গেল না, সাহস হলো না যেতে। বিকেলবেলা তাবিয়া জাকি জানতে চেয়েছিলেন তাইসিরের এই অবস্থা কি করে হয়েছে। উত্তর দিতে পারে না তাহিরা, শুধু মাথা নুইয়ে দাঁড়িয়ে রয়েছিল। কি উত্তর দিত সে? ডক্টর বলেছেন ব্রেনটে অতিরিক্ত স্ট্রেস নেয়ার জন্য এই অবস্থা হয়েছে। এখন নিশ্চয়ই সবাই ভাবছে তাহিরার জন্য তাইসিরের মেন্টাল প্রেশারে রয়েছে, তার জন্যই এই অবস্থা হয়েছে। কেউ কিছু না বলেও তাহিরা বুঝতে পেরেছে বাড়ির সবাই এটাই ভাবে। আসলে কি তাই? তাইসির তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজলো কাঙ্ক্ষিত মুখখানা, তবে সেই মুখখানা না দেখতে পেয়ে ললাটে ভাঁজ পড়ল তার। উঠে বসলো সে। মাথা ব্যথাটা পুরোপুরি না গেলেও অনেকটা হালকা লাগছে এখন। তখন এত যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছিল এখনই মরে যাবে সে। আহসান লক্ষ্য করলো তাইসিরের দু চোখ কাউকে খুঁজে বেড়াচ্ছে। আহসান জানে তাইসিরের দৃষ্টি ঠিক কাকে খুঁজে চলেছে। ম্যাম পাশের কেবিনেই রয়েছে। আহসানের কথায় চোখ ছোট ছোট করে চাইল তাইসির। আহসান মেকি হেসে বলল, না মানে আপনি এদিক ওদিক তাকিয়ে দেখছিলেন, তাই আর কি ভাবলাম। বেশি বোঝাটা তোর পুরনো স্বভাব। তো স্টুপিড মার্কা কথা সাইডে রেখে বল, আরো কি করছে সেখানে? হ্যাঁ, এমন একটি ভাব দেখাইলো যেন তার আগ বাড়িয়ে কথাটা ভুল ছিল। মনে মনে বলে আহসান, তবে মুখে হাসি নিয়ে বলল, আপনার কন্ডিশন দেখে ম্যাম কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়েছিল। মেবি ভয় পেয়েছিল খুব, তাই তাকেও হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তবে এখন ঠিক আছে, এতক্ষণ আপনার পাশের বসেছিল। গড়গড় করে বলে শেষ করল আহসান। তাহিরা সেন্সলেস হয়েছিল শুনে তাইসির অস্থির হলো। ঠিক তখনই কক্ষে প্রবেশ করে তাবিয়া জাকি, কামরুজ্জামান মির্জা, তাজিন, ডক্টর সহ নেহাল মির্জা। তাবিয়া জাকি বলে, এখন কেমন লাগছে তোমার? কি এত দুশ্চিন্তা তোমার? তুমি কি ভুলে গেছো নিজের অসুস্থতার কথা? এতখানি খেয়ালি হলে কি করে? তোমার এই ছেলে মানুষের জন্য আজকে বড় ধরনের কিছু হয়ে যেতে পারতো। কিছুটা রাগান্বিত স্বরে বলল তাবিয়া জাকি। রিল্যাক্স মম, আই এম ফাইন। আর কোথায়? ডাকো ওকে। ও তো নেই। নেই মানে? কোথায় তাহলে?
অবাক হয়ে জানতে চাইল তাইসির। উত্তরে তাবিয়া জাকি বলে ওঠে, বাসায় গিয়েছে কিছুক্ষণ আগে, শরীর খারাপ করছিল নাকি, বাসায় যেতে চেয়েছিল তাই পাঠিয়ে দিয়েছি। তাহিরা বাড়িতে যাওয়ায় ভীষণ অবাক হয়েছিল তাবিয়া জাকি, কেননা তাইসির জ্ঞান হারা অবস্থায় তার কাছে বসে কান্নাকাটি করেছিল মেয়েটি। অপেক্ষা করেছে জ্ঞান ফেরার, অথচ সেই মেয়েটি তাইসিরের জ্ঞান ফেরার বার্তা পেয়েও দেখা করেনি। মেয়েটি সারাদিন চাতক পাখির ন্যায় অপেক্ষার পরেও দেখা না করেই বাড়ি চলে গেছে। বিষয়টি বেশ ভাবিয়েছিল ভদ্রমহিলাকে। তবে তাহিরাকে দেখতেই তার শারীরিক দুর্বলতা বেশ বুঝতে পেরেছে ভদ্রমহিলা, তাই বেশি ঘাটাঘাটি না করে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তাছাড়া তাহিরা সারাদিনে পর্যাপ্ত খাবারও খায়নি, তাই দুর্বলতা গ্রাস করে ফেলেছে তাকে। তারও রেস্টের প্রয়োজন আছে। সব দিক বিবেচনা করেই সে নিশাদকে আর তাহিরাকে গাড়িতে পাঠিয়ে দিয়েছে বাসায়। তাহিরা চলে গেছে শুনেই দাঁতে দাঁত পিষল তাইসির। চোয়াল শক্ত করে কটমট করল। তো কত বড় বেয়াদব বউ হলে এই কাজ করতে পারে। কোথায় হাজবেন্ডের সুস্থতা আনন্দে তার গলায় ঝুলে থাকবে তা না করে তাইসির হাতের ক্যানোলা খুলতে খুলতে আহসানের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে আদেশ জারি করল সে। গাড়ি বের কর, বাসায় যাব আমি। তাইসিরের এহেন কথায় বিস্ময় প্রকাশ করে আহসান। এ কি করছেন স্যার? আপনাকে তো এখনো রিলিজ দেয়নি, এখন? কথা শেষ করার আগেই দাঁতে দাঁত চেপে ধমকে ওঠে তাইসির। শাট আপ রাস্কেল, নো মোর ওয়ার্ডস। যেটা বলেছি সেটা কর। রাতটা এখানে থাকলে ভালো হতো না? চিন্তিত স্বরে বলে ওঠে তাবিয়া জাকি। তাইসিরকে হাইপার হতে দেখে ডক্টর শোধালেন, নো প্রবলেম মিসেস মির্জা, উনি বাড়িতে গেলেও প্রবলেম নেই। শুধু খেয়াল রাখবেন কোনো কিছু নিয়ে বেশি হাইপার যেন না হয়। তাছাড়া তাজিন তো রয়েছেই ভালো মন্দ দেখার জন্য। চিন্তা করো না মম, ভাই যেখানে কমফোর্ট ফিল করে সেখানে থাকাটাই তার জন্য বেটার। ততক্ষণে তাইসির বেরিয়ে গেছে। মাকে আশ্বস্ত করতে উক্ত কথাটি বলে ওঠে তাজিন। তাছাড়া সে খুব ভালো করেই জানে তার ভাই যখন একবার বলেছে এখানে থাকবে না, তার মানে সুনামি বয়ে গেলেও সে থাকবে না, আর তারা সেটাই করবে যেটাতে তার ভাই বেটার ফিল করবে। রাত তখন 9টা বেজে 45 মিনিট। তাইসিরের জেদের রাতেই ফিরতে হলো মির্জা বাড়িতে। তাইসির দৃঢ় পদচরণে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর গলায় শুধোয়, কেউ বিরক্ত করবে না আমাকে, একা থাকতে চাই আমি। নিজ বাক্য শেষ করে দৃঢ় পদচরণে এগিয়ে গেল নিশাতের কক্ষে। নিশাত ছিল লিভিং রুমে, আর এটা তাইসিরের তীক্ষ্ণ নজরে ঠিকই অপকরণ করেছে। রাগান্বিত হয়ে ঠাস করে দরজার কপাটখানা খুলে ফেলল সে। ভেতরে চোখ যেতেই থমকে গেল তাইসির। তার ক্রোধের দাবানলের অনল প্রবাহ নয়ন আকস্মিক স্থির হয়ে গেল। নেত্রমণিতে উদিত হয় মুগ্ধতা। সবে গোসল করে বেরিয়েছে তাহিরা, পরনে সাবিনা মির্জার দেয়া মেরুন রঙের একখানা শাড়ি। যেহেতু এবাড়িতে তাহিরার কোনো পোশাক নেই, তাই বাধ্য হয়ে শাড়িটা তাকে পরতে হয়। তাহিরা শাড়ি পরতে না পারায় কোনো রকম পেঁচিয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে। সারাদিনে হসপিটালে শুয়ে বসে কাটাতে কাটাতে ক্লান্ত সে, তাই রিফ্রেশ হওয়ার জন্য এখন গোসল করা। লম্বা খোলা চুলগুলো থেকে পানি চুইয়ে চুইয়ে পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে। শাড়ির পেছন সাইডটাও বেশ কিছুটা ভিজে আছে। সামনের ছোট ছোট চুলগুলো ঘাড়ে গলায় আঠার মতো লেপ্টে রয়েছে। ভেজা স্নিগ্ধ মুখশ্রী, উজ্জ্বল ত্বকে পানির কণাগুলো হীরার ন্যায় চিকচিক করছে। তাইসির ঠক গেল। মেয়েটির আবেদনময়ী এহেন রূপ তাকে বেসামাল করছে। আকস্মিক দরজা খোলায় আওয়াজ তৎক্ষণাৎ মাথা তুলে চাইল মেয়েটি। হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত মুখশ্রী দেখে চমকে ওঠে তাহিরা। তাইসিরকে এখানে এই মুহূর্তে আশা করেনি সে। তাকে দেখেই হঠাৎ ভয় পেল তাহিরা। তাইসিরের জহুরি দৃষ্টি দেখে তাহিরা মাথায় নুইয়ে ফেলল। তাইসির গম্ভীর পদক্ষেপে এগিয়ে গেল তাহিরার কাছে। স্বামী হিসেবে মানেন না বুঝলাম, মানুষ হিসেবেও তো একটু সহানুভূতি দেখানো উচিত ছিল। কি উচিত ছিল না বলুন? লোক দেখানো কান্নাও তো একটু করতে পারতেন স্বামীর পাশে বসে। তাহিরা জানে তাহিরা ভুল করেছে, স্বামীর পাশে না থেকে তাকে ফেলে চলে এসে। বিষয়টি খুবই দৃষ্টিকটু লাগছে। তাহিরা না চাইতেও করে ফেলেছে সেই ভুল। অনুশোচনার স্বরূপ মাথাখানা গলার ভাঁজে ঢুকিয়ে মিনমিন স্বরে বলে ওঠে, সরি, আমি ভীষণ ভয় পেয়েছিলাম তাই। তাই স্বামীকে ফেলেই পালিয়ে এসেছেন? আর যদি মরে যেতাম অনুশোচনায় ভুগতেন না, আফসোস করতেন না, নাকি অভিশপ্ত আমিটা চলে যাওয়ার আনন্দে আত্মহারা হতেন? কোনটা? তাইসিরের এহেন ব্যঙ্গাত্মক বাক্যে অনুশোচনায় দগ্ধ হলো তাহিরা। নিশ্চয়ই তার এই আচরণ কষ্ট দিয়েছে তার পুরুষকে, তাই তো এই অনুরক্তি। মাথা তুলে চাইল মেয়েটি। চক্ষু যুগল হতে গড়িয়ে পড়ে অপরাধ বোধের দুফোঁটা অশ্রু। অতপর মাথা নিচু করে অপরাধী কণ্ঠে আওড়ায়, সরি, না জেনে শুনে আপনাকে ভুল।
থেমে গেল তাহিরা। ক্ষমা চাওয়ারও মুখ নেই তার। তাইসির বারবার বলেছিল সে অসুস্থ ছিল, তাই ফিরতে পারেনি তার কাছে, কিন্তু সে বিশ্বাস করেনি সেই কথা এবং শুনতে চায়নি সে। কেঁদে কেটে মামলা জিতে যাওয়ার ভালো গুণ আছে আপনার। আমাকে দুর্বল করার সব পলিসি জানা আপনার, তাই না? এবার কৃপা করে আসবেন আমার কক্ষে। আমি আপনার রুমে যাব। বেকুবের মতো জানতে চাইল তাহিরা। তাইসির কপাল কুঁচকে তাকিয়ে বলল, কেন, আমার রুমে গেলে আপনার মান চলে যাবে নাকি? তাহিরা ঝড়ের বেগে দুপাশে মাথা দুলিয়ে বোঝালো মান যাবে না। তাইসির চোখ ছোট ছোট করে দেখল, অতপর নিঃশব্দে পেছন ফিরে হাঁটা শুরু করলো। তাইসিরকে শান্ত দেখালেও লোকটি যে ভীষণ রেগে আছে ঢের বুঝতে পারছে তাহিরা, তাই চুপচাপ তার পিছু নিল। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল, ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেয়েটি। ওকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে ধমকে ওঠে তাইসির, আর তার ধমকে সুরসুর করে কক্ষে প্রবেশ করে তাহিরা। তাইসির ততক্ষণে বেডের সাথে হালান দিয়ে আধশোয়া হয়ে বসেছে। তাহিরা কক্ষের মধ্যে খানে শাড়ির কুচি ধরে কাচুবাচু করে দাঁড়িয়ে রইল। মূলত সে বুঝতে পারছে না কি করবে এখন। শাড়িটা খুলে যাবে যাবে অবস্থা। আর চোখে দেখলো তাইসিরকে, চোখ বন্ধ করে শুয়ে রয়েছে সে, মাথায় আড়াআড়ি করে মোটা ব্যান্ডেজ করা। তাহিরা কিঞ্চিত বিরক্ত হলো তাইসির এবং শাড়িটির ওপর, দুটোই তাকে অকওয়ার্ড ফিল করাচ্ছে। লোকটা কি তার পাহারার জন্য ডেকে নিয়ে আসলো নাকি? এভাবে দাঁড় করিয়ে রাখার মানেটা কি? ধুর, ভাল লাগে না, অসহ্য করে। আমাকে গালি দেওয়া শেষ হলে ডান পাশের আলমারি খুলে দেখো, আর সেইটা ভালো লাগে নিয়ে চেঞ্জ করে আসো। আকস্মিক এহেন বাক্যে হকচকিয়ে গেল তাহিরা। তারপর একবার আলমারির দিকে তাকালো, তো একবার তাইসিরের দিকে। তাইসির চোখ বন্ধ করে সেই একইভাবে আধশোয়া হয়ে শুয়ে আছে, এক হাত কপালের ওপর রাখা। তাহিরা ঠোঁট নেড়ে কিছু বলতে চাইল, তবে তাইসিরের ক্লান্ত মুখখানা দেখে আর কিছু না বলে কৌতূহলী হয়ে এগিয়ে গেল। আলমারি খুলতেই চোখ ছানা পড়া হয়ে গেল তার। পুরো আলমারি জুড়ে অসংখ্য পোশাক আর অর্নামেন্টস। এত পোশাক আর কসমেটিক দেখে চোখ কপালে তুলে চাইল তাইসিরের দিকে, ফের বিস্ফোরিত চোখ ঘুরিয়ে তাকালো আলমারিতে। একেবারে উপরে চোখ যেতেই চোখ বেরিয়ে আসার অতিক্রম। মেয়েটি নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে অবাক কণ্ঠে বলে ওঠে, এগুলো কার মির্জা সাহেব? আমার বোকা ফুলের। সেভাবেই উত্তর দিল তাইসির। বিস্ময়ে অভিভূত হয়ে মৃদু চেঁচিয়ে উঠল তাহিরা। কি এত কিছু আমার? কবে আনলেন এগুলো? আর এত এত চকলেটও আমার? খুশিতে আত্মহারা তাহিরা। একটি ড্রয়ার ভর্তি শুধু চকলেট আর চকলেট। তাইসির হাত সরালো চক্ষু যুগল হতে, ছোট্ট করে বলে, সব আমার বউয়ের জন্য। এখন আপনার যেইটা পছন্দ হয় পড়ুন। চুপসে গেল তাহিরা। চোখ দুটি ডলমল করে ওঠে তার। তাইসিরের কথা অনুযায়ী এগুলো তার নয়, নয়তো কেন বলল সব আমার বউয়ের জন্য। এখন আপনার যেটা পছন্দ হয় পড়ুন, যেটা ভালো লাগে পড়ুন, মানেটা কি? ছলছল চোখে তাকিয়ে বলল, আমি ছাড়াও আপনার আরো বউ আছে? কোথায় সে? নিশ্চয়ই বিলেতে রেখে এসেছেন তাকে, তাই না? তবে এটা কেন লুকালেন আমার থেকে? বলতে বলতে নেত্রমণি হতে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুজল। তাইসির বিরক্তিতে কপাল কুঁচকে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি সবসময় 10 লাইন আগে চলে। এত বড় অপবাদ দিবেন না মিসেস মির্জা। আপনি ছাড়া আমাকে আমি ভাবতে পারি না। আমার জীবনে আগে পিছে শুধু আপনি একজনই আছেন, এবং আমৃত্যু থাকবেন। তাই এখন অযথা কান্নাকাটি বন্ধ করিয়া দয়া করিয়া এই শাড়ি চুড়ি চেঞ্জ করে আসুন। আপনার স্বামীর ভীষণ মাথা ব্যথা করছে। চোখের পানি মুছে ফেললো তাহিরা। ইস, সে কতটা বেকুব। চকলেটগুলোর দিকে লোভাতুর দৃষ্টি দিয়ে ভাবলো এগুলো কখন খেয়ে সাবার করে ফেলবে সে। একটি কামিজ সেটে হাত বাড়ালেই চোখ পড়ল কাঙ্ক্ষিত বস্তুর উপর। পার্সোনাল জিনিসপত্র দেখে লজ্জায় কুকড়ে গেল। অসভ্য লোকটি এসব কিনেছে। লোকটি তার সাইজ জানলো কি করে? লজ্জায় রক্তিমাভা ছড়িয়ে পড়ে মুখশ্রীতে। তবে তাইসিরের মাথা ব্যথার কথা শুনে হাতের পোশাক নিয়ে ছুটে গেল ওয়াশরুমে। তাহিরা ওয়াশরুমে যেতেই দরজার নক পড়ল। ভাই আসবো? তাজিনের কণ্ঠস্বর পেয়ে তাইসির উঠে বসলো এবং গম্ভীর স্বরে বলল, আয়। রুমে প্রবেশ করে তাজিন, হাতে খাবারের থালা এবং কিছু ঔষধ। সেগুলো টেবিলে রেখে ওষুধ দেখিয়ে বলল, খাবার খেয়ে এগুলো খাও, মাথা ব্যথা করছে। হ্যাঁ, সামথিং করছে। আচ্ছা মেডিসিনগুলো খাও, কমে যাবে। তাহিরা কোথায়? ওয়াশরুমে। ওকে, এখন আর নিচে যেতে হবে না। মম তোমাদের দুজনের খাবারই পাঠিয়ে দিয়েছে। আসছি আমি, ঝটপট ওষুধ খেয়ে নাও।
বেশ কিছুক্ষণ পরে বেরোলো তাহিরা। এখনো লজ্জায় লাল হয়ে আছে তার গাল দুটো। ধীর পায়ে গিয়ে দাঁড়ালো বেডের কাছে। তাইসির দু চোখ ভরে দেখলো তার স্নিগ্ধ ফুলকে। শুকনো ঢোক গিলল সে। ইচ্ছে করছে একটুখানি ছুঁয়ে দিতে। লাজুক মুখখানা দেখে ভেতরটা কেমন নিষ্ফিস করছে। তার ফুলকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলে নিল তাইসির। একই ভুল দ্বিতীয়বার করবে না সে। সে কষ্ট দিতে চায় না তার ভীতু নারীকে। নিজেকে সামলে গম্ভীর গলায় শুধোয়। এখানে বসুন, আর স্ত্রীর দায়িত্ব পালন করুন মিসেস মির্জা। অনেক ছুটি নিয়েছেন, এখন থেকে স্বামীর সেবা প্রদান করে নিজের দায়িত্ব পালন করবেন। তার সব কিছুর খেয়াল রাখবেন আজ থেকে। এবার থেকে আস্ত আমিটাকে সামলানোর দায়িত্ব পালনের জন্য তৈরি হন। এখন ভদ্রমেয়ের মতো স্বামীকে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিন। আজকে থেকেই পালন করা শুরু করে দিন নিজের দায়িত্ব। চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাহিরা। সে খাইয়ে দেবে নির্দয় লোকটিকে, অসম্ভব। আর কি তখন থেকে আপনি আপনি লাগিয়ে রেখেছে মুখে। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল মেয়েটি। তাই সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই কাঁদো কাঁদো গলায় বলল, পরে পালন করলে হবে না? নো মো ওয়াচ, এই মুহূর্ত থেকে শুরু করুন। তাহিরার কথা শেষ করতে না দিয়ে অত্যন্ত গম্ভীর গলায় শুধোয় তাইসির। তাহিরা আর কিছু না বলে সাহস হলো না। চুপচাপ বসে খাবার থালা নিয়ে বসলো। খাবার মেখে কম্পিত হাতে তুলে ধরল তাইসিরের মুখের কাছে। তাইসির স্বাচ্ছন্দ্যে মুখে পুড়ে নিল সেই লোকমা। তাইসিরের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল তাহিরা। পরপর 2 লোকমা খেয়ে পরের লোকমা দেয়া ধরলেই তাইসির মেয়েটির হাতের ওপর হাত রেখে মেয়েটির হাতখানা ঘুরিয়ে তাহিরার মুখে পুড়ে দিল। আকস্মিক এই আচরণে ভড়কে গেল তাহিরা। হতভম্ব হয়ে বলল, এটা কি করলেন? ভয় নেই, আমার ঠোঁটে বিষ নেই, তাই নিশ্চিন্তে খান। একা একা খেতে ভালো না লাগলে আপনিও খান, আমাকেও খাইয়ে দিন। তাহিরা দ্বিমত করে না, চুপচাপ খাইয়ে দিতে লাগলো, পাশাপাশি নিজেও খেতে লাগলো। সে জানে সে অমত করলেও লাভের লাভ কিছুই হবে না। খাওয়া শেষ করে তাইসির বলার আগেই তাহিরা ওষুধ আর পানি দিল খেতে, যেটা দেখা মাত্রই ঠোঁট চেপে হাসে তাইসির। তাহিরা এটো বাসন নিয়ে বেরিয়ে যেতে ধরলেই তাইসির বাদ সাধল। ওগুলো রেখে চুপচাপ এসে শো। তাহিরা থমকে দাঁড়ায়। শো মানে কি? সে এখন শোবে? আমতা করল সে। আমার সাথে ঘুমালে আপনার মান সম্মান চলে যাবে না। এখন থেকে এটাই আপনার ঘর, তাই কথা না বাড়িয়ে চুপচাপ খাটে আসুন, নয়তো আমি উঠলে আপনার জন্য ভালো হবে না। তাহিরা পারলে কেঁদেই ফেলবে এমন অবস্থা। তাহিরা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। অজানা ভয় উত্তেজনায় বক্ষ পিঞ্জরে খামছে ধরেছে। গতকাল রাতে একসাথে থাকলেও সে ছিল জ্ঞানশূন্য, অনুভূতি ছিল বিষাক্ত। আজকে তো সে মনের মধ্যে ভয় ওত পেতে থাকলেও তাইসির কি গতকালের মতো করবে? ভয়ে ভয়ে পিলপিল পায়ে গিয়ে শুয়ে পড়ল খাটে। একবার এক কোনায় গুটিসুটি মেরে শুয়ে আছে। তাইসির সবটাই দেখলো। অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলল সে। তার একটি ভুলের জন্য তাকে কতটা সাফার করতে হবে আল্লাহ মালুম। তাইসির উঠে ওয়াশরুমে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে সাদা রঙের বাল্ব বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। তাহিরা সবটাই অবলোকন করলো, তবে কোনো রেসপন্স করে না। চোখ খিচিয়ে পড়ে রয়েছে সেভাবেই। তাইসির ঠিক করে শুয়ে 2 হাতে কাছে টেনে আনে তাহিরাকে। দৃশ্যমান চমকে উঠল তাহিরা। থরথর করে কাঁপতে আরম্ভ করলো সে। ওকে প্যানিক করতে দেখে তাইসির মেয়েটির মাথা নিজের বুকের সাথে চেপে ধরে ক্ষীণ স্বরে বলল, ভয় নেই সুইটহার্ট, কিছুই করবো না, ট্রাস্ট মি। শুধু এইভাবে থাকো, আবার শান্ত বুকটা শান্ত করতে এইভাবেই থাকো। আমি কথা দিচ্ছি, যতদিন না তুমি চাইবে ততদিনে আমি নিজের অস্তিত্ব তোমার অস্তিত্বে মিলিত করব না। বাট তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারবে না। অ্যান্ড একটু একটু চুমু খেতে দিতে হবে, সেখানে বাধা মানবো না। এতটুকু করলেই এনাফ। এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো। তাইসিরের কথায় মন শান্ত হলেও নিজেকে সামলাতে পারছে না মেয়েটি। তাইসির কাছে আসায় এতটাই ভয় পেয়েছে, নিঃশ্বাস আটকে আছে গলায়। ফলশ্রুতিতে তাইসিরের বুকে ফুপিয়ে কেঁদে ওঠে। তাইসির দুম করে শ্বাস ফেলে, আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরে মেয়েটিকে। কপালে চুমু দিয়ে বলে, কেঁদো না জান, শান্ত হও বলছি না, কিছুই করবো না। তাহিরা স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে নিজেকে শান্ত করতে চাইল। তবে চাইলেই কি সব সম্ভব? তাইসিরের এতটা কাছে থাকায় স্পন্দন থমকে গেছে তার। লজ্জা ভয় মিশ্রিত অনুভূতি হচ্ছে। বুকখানা ধরফর ধরফর করছে। আজকে থেকে এখানে এভাবে ঘুমোতে হবে ভেবেই লজ্জায় কুকড়ে গেল তাহিরা। একটা ভিন্ন অনুভূতি। তাহিরা নিশ্চুপ কাচুমাচু করে শুয়ে রইল তাইসিরের বুকের সাথে। হৃদয় গভীরে সূক্ষ্ম অনুভূতি প্রবণ ছটফট করছে। এক অজানা
গন্তব্যের উদ্দেশ্যে। আর এভাবেই নিজের গুপ্ত অনুভূতিকে নিয়ে ছটফট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেয়েটি নিজেই জানে না। তাইসির ওকে নড়াচড়া করতে না দেখে বুঝতে পারল মেয়েটি ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল তার একান্ত ঘুমন্ত ফুলের দিকে। ঝুঁকে কপালে গাঢ় চুমু খেলো। আজ নিশ্চিত ঘুম হারাম হয়ে গেছে তার জন্য। এমন ফুটন্ত গোলাপ পাশে থাকলে কিভাবে দু চোখ এক করবে সে? তাইসির তাকিয়ে রইল পলকহীনভাবে। কুল্লু নাফসিন জায়কাতুল মৌত। প্রত্যেক ত্রাণ সত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ মরণশীল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াটা 2 দিনের, ক্ষণিকের জন্য অতিথি আমরা। চরম সত্যকে মেনে নিয়ে সবাইকে একদিন চলে যেতে হবে পরপারে। সবসময় হইচই আর মানুষের হই হুল্লোড়ে মেতে থাকে মির্জা বাড়ি। তবে আজকের দৃশ্য ভিন্ন। শোকের ছায়া নেমে এসেছে মির্জা বাড়িতে। চারিদিকে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে মির্জা মহল। প্রত্যেকটি সদস্যের বুক ভাঙা করুণ আহাজারিতে কাছে আকাশ বাতাসও। গার্ডেনের খাটিয়ায় সাদা কাফনে আবৃত ওহিদুল মির্জার মরদেহ। ভোর 5টার দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিরনিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দুনিয়ার মায়া কাটিয়ে বাড়ি জমালেন পরপারে। বাবার পাশে বসে বাচ্চাদের মতো নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন 3 ছেলে। বাবা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকলেও তাদের কলিজায় ছিল শান্তির আভাস। দিন শেষে একবার বাবার মুখ দেখলেই মনে হতো এখনো তাদের মাথার উপর শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে আছে তাদের বাবা। ভালো মন্দ উপদেশ দেওয়ার শ্রেষ্ঠ উপদেশটা। মা মরে গেলেও বাবাকে দেখে এতিম মনে করেনি নিজেদের। তবে আজকে তাদের চির এতিম করে ফাঁকি দিল বাবাও। ওহিদুল মির্জার রয়েছে আরও 2টি মেয়ে, তারা এখনো এসে পৌঁছয়নি। আর তাদের জন্যই তার শেষ অপেক্ষা। পারিবারিক কবরস্থানে দাদার শেষ বাসস্থান নিজ হাতে সুন্দর করে তৈরি করেছেন 3 নাতি। সাথে রয়েছে আরও বেশ কিছু নিকটস্থ আত্মীয় স্বজন। মরদেহ শেষ গোছলের কার্যক্রম শুরু করা হয়েছে। ওহিদুল মির্জার মেয়ের নাতিরা সবাই দেশ বিদেশে বর্তমান অবস্থান করছে। যেহেতু তাদের আসতে দেরি হবে, তাই মরদেহটি গোসল করিয়ে সাদা কাফনের সাজিয়ে গুছিয়ে জানাজার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। চারদিকে ছড়িয়ে পড়েছে গোধূলি লগ্ন। সূর্যের রক্তিম আভা হেলে পড়েছে পশ্চিম আকাশে। পরপর অনেকগুলো গাড়ি ঢুকলো মির্জা বাড়িতে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বেরোলো মেয়ের নাতিরা। ওহিদুল মির্জার মেয়েরা আসতেই আহাজারিতে ফের ভারী হয়ে ওঠে মির্জা বাড়ি। বুকফাটা কান্নায় ভেঙে পড়ে ছেলে মেয়ে এবং প্রিয় নাতি নাতনিরা। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। বাবার ঘরে বাবা মায়ের আদর যত্নে বড় হওয়া মেয়েরাও বাবা মার মৃত্যুর সময় অনুপস্থিত থাকে। শেষ বিদায় মৃত্যুযাত্রী বাবা মায়ের মুখে এক ফোঁটা পানি অবধি দেওয়ার ভাগ্য থাকে না তাদের নসিবে। নিয়ম অনুযায়ী জানাজা দিয়ে খাটিয়া তুলল কাঁধে। খাটিয়ার প্রথম দুপাশে থাকলো তাইসির আর আহিল। পেছনে তাজিন আর নেহাল মির্জা নিজ কাঁধে বহন করল সেই খাটিয়া। যেন বাবার শেষ বিদায় কারে একটুর জন্যও হাতছাড়া করতে চান না তারা। শেষ বিদায় দিয়ে রেখে আসা হলো তার আপন নিরে। সন্তান সম্ভবা অহনা দুবার সেন্সলেস হয়ে পড়েছে। তার মাথায় পানি দিচ্ছে তাহিরা। দক্ষ হাতে একবার বড় ফুপু শাশুড়ি তো আর একবার আহানাকে সামলাচ্ছে তাহিরা। তৃষ্ণার্ত চোখ দুটি খুঁজে চলেছে তার অগ্নিপুরুষটিকে। সেই ভোর রাতে হন্তদন্ত হয়ে বেরিয়েছিল তাইসির। তারপর আর তাদের দেখা হয়নি। তৃষ্ণার্ত 2 নেত্র তাকে দেখার জন্য মরিয়া হয়ে আছে। কক্ষে প্রবেশ করল অহনার হাজব্যান্ড হ্যাভেন। তাকে দেখে মাথার ঘোমটাটা আরেকটু টেনে উঠে দাঁড়ালো তাহিরা। আরও 2বার এসে দেখে গেছে হ্যাভেন। পরিচয় হয়েছিল তখন। হ্যাভেন অহনার মুখশ্রীতে হালকা পানি ছিটে দিয়ে আলতো স্বরে ডাকে। চোখ খোলে না অহনা। হ্যাভেনের অস্থিরতা দেখে তাহিরা বলে, অস্থির হবেন না ভাইয়া, তাকে রেস্ট নিতে দিন। সেন্স ফিরলেই আবার পাগলামি শুরু করবে, যেটা তার জন্য এই মুহূর্তে উচিত নয়। তার থেকে এভাবে থাকুক। দুপুরের পরে খেয়েছিল কিছু? জানতে চাইল হ্যাভেন। এই সময় বেশ করা রুটিন এর ওপর চলতে হয় অহনাকে। উত্তরে তাহিরা বলে, হ্যাঁ, জোর করে কিছু ফ্রুট খাইয়েছিলাম। আচ্ছা, আপনি আপুর পাশে থাকুন, আমি একটু নিশাদের কাছ থেকে আসছি।
হ্যাভেন ঘাড় নেড়ে সম্মতি দিতেই তাহিরা নিঃশব্দে কামরা হতে বেরিয়ে গেল। উদ্দেশ্যে নিশাতের কক্ষে অনেকক্ষণ আগে একবার দেখে এসেছিল। শত জোর করেও দুপুরে কিছু খাওয়াতে পারেনি সে। মেয়েটি অতিরিক্ত কান্নাকাটির ফলে নেতিয়ে পড়েছে। অহনার কাছে আসায় তাহিরা কজন কাজিনকে সেখানে বসিয়ে রেখে এসেছে। দাদা দাদি নানা নানি হয় নাতি নাতনিদের খেলার সাথে। ওহিদুল মির্জাও তার ব্যতিক্রম নয়। নাতনিদের সাথে ছিল তার গভীর ভাব। তাইসির আর আহিল দেশের বাহিরে থাকলেও সম্পর্কের দৃঢ়তা ছিল অনেক। তবে রূপা, তাজিন আর নিশাত ছিল নিত্যদিনের সঙ্গী। তাই তো দাদুর এই চলে যাওয়া তারা মানতে পারছে না। তাহিরার বেশ মাথা ব্যথা করছে। কান্নাকাটি করলেই তার মাথা ব্যথা হয়। সবসময় হাসি খুশিতে মেতে থাকা এই বাড়িটি আজ কেমন ঝিমিয়ে পড়েছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়া অনেকেই চলে গেছে। থমথমে বাড়ির পরিবেশ। দাফন শেষ হলেও পুরুষরা এখনও কবরস্থান থেকে ফেরেনি। চারিদিকে আবছা আবছা অন্ধকার হয়ে আসছে। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। নিস্তব্ধ ডিঙিয়ে থেকে থেকে ভেসে আসছে মহিলা সদস্যদের কান্নার ধ্বনি। এত আহাজারির মধ্যে তাহিরার বেশ অসহায় লাগছে। তাহিরা যখন বের হয়ে নিশাতের রুমে যাচ্ছিল তখন নেত্রমণিতে উদিত হয় তাইসিরকে। সাদা পাঞ্জাবি টুপি পরনে ধীর পায়ে সিঁড়ি ডিঙিয়ে উপরে যাচ্ছে। তাহিরা তড়িঘড়ি করে পিছু নিল তার। তাইসির মাথা থেকে টুপি খুলে পাঞ্জাবির পকেটে পুড়তে পুড়তে সোফায় বসলো। তাহিরা কক্ষে প্রবেশ করে দেখল তাইসির দুহাতে মাথা চেপে ধরে বসে আছে। তাহিরা ধীর পায়ে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাত রাখলো তাইসিরের কাঁধে। কম্পিত কণ্ঠে ডাকে, মির্জা সাহেব। মাথা তুলে চাইল তাইসির। তাকে দেখেই আটকে উঠল তাহিরা। তাইসিরের নেত্রমণি সাদা অংশ অসম্ভব রক্তিম, যেন একটু টোকা দিলেই গড়িয়ে পড়বে সেই লোহ। তাহিরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, ঠিক আছেন আপনি? বেশ অপ্রযোজ্য শোনায় কথাখানা। তাইসির নিরুত্তর মেয়েটিকে টেনে বসা অবস্থায় তার বুকে মাথা ঠেকিয়ে দেয়। স্পন্দন থমকে যায় তাহিরার। তাইসির দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছে মেয়েটিকে। দুরু দুরু বুকে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তাহিরা আপনা আপনি হাত চলে গেল তাইসিরের চুলের ভাঁজে। মৃদু আছে ছোট্ট চুলগুলোকে টেনে দিতে দিতে ঋণের গলায় বলল, দুনিয়াতে কেউই চিরকাল বেঁচে থাকে না। সবাইকে একদিন চলে যেতে হয় এই ভুবনের মায়া কাটিয়ে। এই চরম সত্যকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে আমাদের। শুধু দোয়া করুন আল্লাহ তাআলা যেন দাদুকে ওপারে ভালো রাখে। থামলো তাহিরা। পুনরায় বলে ওঠে, সারাদিন তো কিছুই খাননি, খাবার নিয়ে আসি। একজন দায়িত্বশীল বউয়ের মতো সান্ত্বনার বাণী শোনালো তাহিরা। তাইসির তাকিয়ে রইল পলকহীন। হঠাৎ করেই যেন বড় হয়ে গেছে মেয়েটি। তাহিরা আজ দৃষ্টি সরানোর তারাও দেখালো না, বরং তাকিয়ে রইল তাইসিরের সমুদ্রের ন্যায় গভীর নয়নে। তাইসিরের দৃষ্টিতে রয়েছে স্বজন হারানোর বেদনা, আর সেই বেদনার নিজ হৃদয়ে ভাগ নিয়েছে তাহিরা। তাইসিরের শুকিয়ে যাওয়া মুখ দেখে কান্না পাচ্ছে তাহিরার। ওহিদুল মির্জার প্রথম বয়সের নাতি তাইসির, তাই তার প্রতি তাইসিরের মনে রয়েছে অগাধ ভালোবাসা। ছোটবেলার অসংখ্য স্মৃতি বিজড়িত করে তাকে। তাহিরা তাকিয়ে থাকতে পারে না বেশিক্ষণ। নেত্র নামিয়ে নিল সে। চারিদিকের আজানের ধ্বনি শুনতেই মাথার কাপড় টেনে নিল তাহিরা। তাইসির উঠে দাঁড়ালো। তাহিরার কপালে তার শুষ্ক অষ্টযুগল ছোঁয়ায় মৃদু কেঁপে উঠল তাহিরা। আবেশের চোখ বন্ধ করে দেয় সে। তাইসির নিজের খসখসে ওষ্ঠে মেয়েটির কপালে গাঢ় চুমু খেয়ে বলল, আজান দিয়েছে, সালাদ আদায় করো। টেনশন করার প্রয়োজন নেই, আমি ঠিক আছি। মা কোথায়? দুপুরে খেয়েছিল কিছু? তাহিরা চোখ খুলে তাকালো। এই যে লোকটা বলছে সে ঠিক আছে। তাহিরা জানে এটা সম্পূর্ণ মিথ্যা, আর সেটা তাইসিরের চোখে লুকিয়ে থাকা বেদনার ছাপ স্পষ্ট তাহিরার কাছে। তাহিরা দুম করে নিঃশ্বাস ত্যাগ করে মৃদু স্বরে বলে ওঠে, না, খাইনি। কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম তার রুমে। সেখানে মামি, মনিরাও রয়েছেন। আচ্ছা, সালাদ আদায় করো, আমি নামাজটা পড়ে আসছি। অত্যন্ত গম্ভীর গলায় কথাটি বলে কক্ষ হতে বেরিয়ে গেল তাইসির। তাহিরা কিয়ৎক্ষণ নিষ্পলক তাকিয়ে রইল তাইসিরের প্রস্থান পানে চেয়ে। অতঃপর ওয়াশরুমে চলে যায় অজু করার উদ্দেশ্যে। সারাদিনই নিশাতের কাছে আসতে পারেনি সাইফ। আসার সুযোগ পায়নি একেবারেই। বুকের ভেতর অস্থিরতা কাজ করছে। তার প্রিয়তমার এই সময়ে সে পাশে থাকতে পারছে না। তাই সে মাগরিবের সালাত আদায় করে এসে দাঁড়ালো নিশাতের দরজার সামনে। মাথার টুপি খুলে হাতের মুঠোয় ভাঁজ করতে করতে একবার দুবার করে নক করলো বেশ কয়েকবার। বেশ কিছুক্ষণ পরে দরজা খুলে নিশাত। সতর শরীর ঢাকা, মাথায় জড়িয়ে রাখা হিজাব দেখেই বোঝা যাচ্ছে সবে নামাজ পড়ে উঠেছে। ফোলা ফোলা করুণ চোখ মুখ দেখে কলিজা ধক করে উঠল ছেলেটির।
প্রিয় পুরুষটির সান্নিধ্য পেয়ে সব কষ্ট যেন উগরে বেরিয়ে আসতে চাইল। সাইফকে দেখা মাত্রই শক্ত করে জড়িয়ে ধরে ভাঙা স্বরে ফুপিয়ে উঠল। সাইফ এক হাতে নিশাদকে জড়িয়ে ধরে অন্য হাতে দরজাটি বন্ধ করে দিল। নিশাদ ভাঙা ভাঙা স্বরে বলে ওঠে, দাদাই কেন এভাবে চলে গেল বলুন? এখন থেকে কার সাথে গল্প করব? কে বারবার ডাকবে? কার ডেকে বিরক্ত হব? কে শোনাবে রূপকথার গল্প? বলুন, কেন চলে গেল এত তাড়াতাড়ি? সাইফ যত্ন করে মুছে দিল মেয়েটির অস্ত্র। এই যে মেয়েটা কাঁদছে, সাইফও অনুভব করে মেয়েটির এই কান্নায় তার বক্ষ পিঞ্জরে পীড়াদায়ক যন্ত্রণার সৃষ্টি হয়েছে। অসহ্য লাগছে তার, সহ্য হয় না মেয়েটির চোখের অস্ত্র। মেয়েটির অস্ত্র ফের মুছে দিতে দিতে বলল, দুনিয়াতে সবচেয়ে সত্যি এবং স্বাভাবিক এটাই, একদিন সবাইকেই চলে যেতে হবে। আমার বাবাও তো চলে গেছে, আমরা তারপরেও বেঁচে আছি, ভালো আছি, এটাই নিয়ম জান। তাদের তাদের ছাড়াই আমাদের চলতে হবে, বাঁচতে হবে। আল্লাহ পাকের নিয়ম মেনে ভালো থাকার চেষ্টা করতে হবে। দুনিয়ায় জন্মালে মৃত্যু নিশ্চিত জান। একদিন আমরাও চলে যাবো এভাবে। নিজেকে শক্ত করো আর দাদুর জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন তাকে বেহেশত নাসিব করে। দেয়াল ঘেঁষে নিশাতের কর্ণে বারবার বাজিয়ে একদিন আমরাও চলে যাব এভাবে। দুমড়ে উঠলেও কলেজা আটকে উঠে শক্ত শরীরে জাপটে ধরে সাইফকে। দুদিকে অনবরত মাথা নাড়িয়ে অস্থির কণ্ঠে বলে, না, আপনি কোথাও যাবেন না আমাকে ছেড়ে। তাহলে আমি বাঁচবো না, মরে যাব, সত্যি মরে যাব আমি আপনাকে ছাড়া। এই অলক্ষণে কথা আর কখনো বলবেন না। আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। আচ্ছা আচ্ছা, যাব না। দেখি কান্না থামাও, বসো তো, এখানে বসো। সাইফ নিশাদকে খাটে বসাতে বসাতে উক্ত কথাটি বলে ওঠে। নিশাতের কান্না থেমে গেছে, কণ্ঠস্বর ভেঙে গেছে। সাইফ খেয়াল করল নিশাতের পরনের হিজাবটি ভিজে চুপসে রয়েছে। সে নিশাদকে রেখে উঠে দাঁড়ালো। একটি সুতি ওড়না এনে হিজাব খুলে নিজ হাতে ওড়নাটি জড়িয়ে দিল শরীরে। হিজাবটি রেখে দিল বিছানার পাশে। নিশাতের মুখের ওপর ঘামে ভেজা ছোট ছোট চুলগুলো কানে গুজে দিল। অনুভূতি শূন্য তাকিয়ে রইল নিশাদ। মেয়েটির এহেন দৃষ্টিতে অস্থির হলো সাইফ। কি সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। সে যে আপনজন হারিয়েছে, তবে নিশাতের এই অবস্থা দেখে নিজেকে শান্ত করতে পারে না সাইফ। ভালোবাসে যে মেয়েটিকে, ভীষণ ভালোবাসে। সাইফ মেয়েটিকে শক্ত করে চেপে ধরে নিজের বুকে, মাথায় অধর ছুঁয়ে শুধায়, এভাবে থাকলে অসুস্থ হয়ে যাবে জান। নিশাতের একটি হাত নিজের বুকের সাথে চেপে ধরে বলে, দেখো, শুনতে পাচ্ছ আমার বুকের অস্থিরতা? তোমাকে এইভাবে দেখতে কষ্ট দিচ্ছে আমাকে। মরে যাচ্ছি আমি। প্লিজ শান্ত হও। সারাদিনে কিছুই খাওনি তাই না? খাবার না গেলে শক্তি কোথায় পাবে বলো? কান্না করতেও শক্তির প্রয়োজন আছে। বলতে বলতে পকেট হাতড়ে ফোন বের করলো সাইফ। ফোন লাগালো একটি সার্ভেন্টকে। নিশাতের জন্য খাবার নিয়ে আসতে বলল। কিছুদিন আগে ভদ্রমহিলার নাম্বারটি একটি কাজের জন্য নেওয়া হয়েছিল। আজকে তারও প্রয়োজনে কাজে আসলো। নিশাত সেভাবেই সাইফের বুকের সাথে লেপ্টে থেকে বলে, খাবো না আমি, গলা দিয়ে নামবে না খাবার। বেশি না, অল্প কটা খাবে। আমি খাইয়ে দেবো না, নয়তো অসুস্থ হয়ে পড়বে। একজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেও রেখে যায় স্মৃতি, আর সেই অগণিত স্মৃতি আপন জনের মনে বেদনা বাড়িয়ে করে তোলে দ্বিগুণ। নাতির মধ্যে ওহিদুল মির্জার কাছে সবসময় ছিল তাজিন। নিয়মিত চেক আপ করা থেকে ওষুধপত্র সবকিছুতে সবসময় খেয়াল রেখেছে তাজিন। তাই দাদার হঠাৎ মৃত্যু তাকে নাড়িয়ে দিয়েছে। মাগরিবের নামাজ আদায় করে ফের এসেছে দাদার কবরের সামনে। স্ত্রীর পাশেই দাফন করা হয়েছে তাকে। যারা সারা বাড়ি খুঁজেও যখন তাজিনকে পেল না, তখন ধীরগতিতে এগিয়ে গেল কবরস্থানের দিকে এবং দূর থেকেই তার নজর পড়ল তাজিনের দিকে। পেছন থেকে যারা আলতো হাত রাখলো তাজিনের কাঁধে। তাজিন জানে পেছনের ব্যক্তিকে, তার শরীরের ঘ্রাণ অনুভব করল পেছনের ব্যক্তিকে। যারা তাজিনের রেসপন্স না পেয়ে তার পাশে বসে। তাজিন নিঃশব্দে মাথা এড়িয়ে দিল যারার কাঁধে। এভাবে ভেঙে পড়বেন না তাজিন, নিজেকে সামলান। আপনারা ভেঙে পড়লে আঙ্কেলদেরকে কে সামলাবে? যারার কথায় তাজিন উত্তর দিল, ভেঙে পড়ছি না তো, শুধু ভাবছি দুনিয়াটা আসলে কি। একজন ব্যক্তি বেঁচে থাকতে কত আদর, কত আহ্লাদ, আর সেই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কখন রেখে আসবে সেই চিন্তায় অস্থির থাকে সবাই। মরে যাওয়ার সাথে সাথে তার নাম পরিবর্তন হয়ে যায়। বড় নিষ্ঠুর পৃথিবীর নিয়ম কানুন। তাজিনের কণ্ঠ জড়িয়ে আসে, থমথমে স্বরে পুনরায় বলে ওঠে, এত তাড়া ছিল কিসের চলে যাওয়ার?
আমরা কি তাকে কম ভালোবেসেছিলাম? কেন চলে গেল? যারা সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না, তাজিনের মতো শক্তপোক্ত পুরুষকে এতটা ভেঙে পড়তে দেখেনি কখনো। আপনি না ডাক্তার, আপনি তো বুঝেন সব কিছু। তাছাড়া দাদুর তো বয়স হয়েছে, বলুন, এটাই তো নিয়ম, সবাইকে চলে যেতে হবে এভাবে। আপনি প্লিজ নিজেকে সামলান। আপনাকে এভাবে দেখতে পারছি না আমি, কষ্ট হচ্ছে আমার। একজন ব্যক্তির মৃত্যুতে শোক আপনজনদের কাছে অতি কষ্টের তীব্র বেদনার। তখন প্রিয় ব্যক্তিটির মনে হয় এই বুঝি তার জীবনের শেষ মুহূর্ত, সে বাঁচবে না তাকে ছাড়া। তার শোকে অপর ব্যক্তি মরে যাবে, কিন্তু দৃশ্য হয় ভিন্ন। যদি মৃত ব্যক্তির শোকে কাতর হয়ে থাকতো তবে ওই প্রিয় ব্যক্তির জীবন থমকে যেত। তবে জীবনে ঘটে উল্টো। আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট সময়ের পরে তার মায়াকে কাটিয়ে তোলেন। মনের করে মৃত ব্যক্তির স্মৃতি তার জন্য ভালোবাসা থাকলেও তার শোকে পাগল হয় না। আর এটা আল্লাহ তাআলার কুদরত আর তার অশেষ মহিমা। সারা জীবন মৃত ব্যক্তির জন্য শোক রাখেন না আল্লাহ তাআলা। যদি তাই রাখতো তবে তার প্রিয়জনদের জীবন সেখানেই থমকে যেত। প্রিয় ব্যক্তি আল্লাহ তাআলা কেড়ে নেয় এবং তার মায়াও আল্লাহ তাআলা ভুলিয়ে রাখেন। এটাই পৃথিবীর নিয়ম। ঐদুল মির্জার মৃত্যুর পরে পার হয়ে গেছে অনেক দিন। অনেকটাই শোক সামলে উঠেছেন মির্জা বাড়ির সদস্যরা। সবাই ফের কাজে মনোযোগী হওয়ার চেষ্টায় আছেন। অহনা, আহিল দুদিন হলো তারাও চলে গেছে নিজেদের বাসস্থানে। মির্জাবাড়ির পরিস্থিতি অনেকটাই আগের ন্যায় স্বাভাবিক হয়ে উঠেছে। সময়টা শুক্রবার সকাল 10:14। মুমিন শিকদার এখনও কোনো চাকরিতে জয়েন করেনি, আর আগের স্কুলে শিক্ষকতা করার মানসিকতা নেই তার। যেখান থেকে তাকে বের করে দিয়েছে সেখানে ফেরাটা তার আত্মসম্মানের, তাই সেখানে ফেরার প্রশ্নই ওঠে না। যদিও সেখান থেকে পারমিশন এসেছে ফের জয়েন করার, তবে সরাসরি না করে দিয়েছেন মুমিন শিকদার। হঠাৎ কলিং বেল বাজলে মুমিন শিকদার উচ্চস্বরে রুজিনা বেগমকে ডেকে ওঠেন। কই গো, দেখো তো কে এসেছে। ভদ্রমহিলা স্বামীটাকে হন্ততন্ত হয়ে ছুটে আসে রান্নাঘর থেকে। শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজাখানা খুলে দিল সে। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চমকে উঠল সে। বড় বড় চক্ষু যুগল করে তাকিয়ে রইল সেই ব্যক্তির দিকে। যে সত্যি দেখছে না ভুল দেখছে বিষয়টি ক্লিয়ার করতে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। ভদ্রমহিলার বিস্ফোরিত নেত্র দেখে সামনে দাঁড়ানো যুবকটি হাসল। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মু, ভালো আছেন? ভদ্রমহিলা তাইসিরের কথার উত্তর না দিয়ে তাইসিরকে ডিঙিয়ে তার পেছনে তাকালো, যেন তার তৃষ্ণার্ত দুটি চোখ আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে কাউকে। তাইসিরের তুখোর মস্তিষ্ক ঠিকই ধরে ফেলে রুজিনা বেগমের দৃষ্টির ভাষা। আমার তাহিরা কই? ওকে দেখছি না যে। আমার উপর রাগ করেছে? ডাকো না মা, আর বকবে না। ডাকো না মা, আর বকবে না। বলো ওকে। ব্যাকুল কণ্ঠে বলে রুজিনা বেগম। তাইসির দেখল এক মায়ের আকুলতা। সে ক্ষীণস্বরে বলে ওঠে, ও আসেনি, আমি যে এখানে এসেছি সেটাই জানে না সে। রুজিনা বেগমের মুখটা চুপসে যায়, চোখের কোণে ভরে ওঠে অশ্রুজল। তবে গড়িয়ে পড়ার আগেই আঁচল দ্বারা মুছে ফেলে সেই জল। তার আদরের মেয়েটার মুখ দেখে না কতদিন। মুমিন শিকদারের সাথে হাজার বলেও লাভ হয়নি। ভদ্রলোক তাহিরার নাম শুনলেই রেগে যায়। ওহ, কেমন আছে আমার মেয়েটা? থমথমে স্বরে জিজ্ঞাসা করল রুজিনা বেগম। আলহামদুলিল্লাহ ভালো। ভেতরে আসতে বলবেন না মা? মা অবাক নয়নে তাকালো। রুজিনা বেগম তাইসিরের সম্বন্ধে যেই সব শুনেছে সামনে থেকে তিনি একেবারে ভিন্ন রূপে আবিষ্কার করেছে। তাইসিরের মুখে মা ডাকটি শুনে কলিজা শীতল হয়ে এলো তার। তিনি চোখের পানি মুছতে মুছতে খুবই মমতাময়ী কণ্ঠে বলে ওঠেন, আসো বাবা, ভেতরে আসো। তাইসিরকে যাওয়ার জন্য জায়গা করে দিল রুজিনা বেগম। মাথায় ফলের বিশাল ঝুড়ি, হাতে বোঝায় মিষ্টির কার্টন নিয়ে আহসান ঢুকলো তাইসিরের পিছু। ড্রয়িং রুমের সোফায় বসে কিছু পেপারস চেক করছিলেন মুমিন শিকদার। পুরুষ মানুষের কণ্ঠস্বর শুনে সদর দরজায় দৃষ্টি ঘোরালেন। তাইসিরকে দেখে ভ্রু গোটালো সে। এই ছেলে তার বাসায় কি করছে? বিপরীত সাইডের সোফায় পায়ের উপর পা তুলে বসলো তাইসির। তাইসিরকে তার সামনে পায়ের উপর পা তুলে বসতে দেখে চোখ কুঁচকে ফেলেন মুমিন শিকদার। থমথমে গলায় জিজ্ঞেস করেন, তুমি এখানে? কেন, শ্বশুর বাড়িতে আসা বারণ নাকি? নতুন জামাই এসেছে, কোথায় তাকে জামাই আদর করতে ব্যস্ত হয়ে পড়বেন তা না করে তাচ্ছিল্য করছেন। এই দুঃখ কোথায় রাখি বলুন তো? ভেরি ব্যাড লাক।
বেশ দুঃখী দুঃখী গলায় বলে ওঠে তাইসির। রুজিনা বেগম স্বামীর ওপর বিরক্ত হলো। যতই হোক তাইসির তার মেয়ের জামাই, এভাবে বলাটা উচিত হয়নি। তাইসিরের কথা শুনে বেশ লজ্জা পেল সে। চপ্পল পায়ে ছুটে গেল রান্নাঘরে। মুমিন শিকদার এখনো তাকিয়ে আছে তাইসিরের দিকে। তাইসির তীক্ষ্ণ নজর পড়ল টেবিলে পেপারের ওপরে সার্টিফিকেট এর কিছু ডকুমেন্ট, যেগুলো মুমিন শিকদার সাটাই বাছাই করছিলেন। রুজিনা বেগম ঝটপট কিছু ফল কেটে এনেছেন, সাথে এনেছেন চা বিস্কিট। তাইসির যে এভাবে এই সময়ে আসবে তার কল্পনার বাইরে ছিল। তিনি সেগুলো তাইসিরের সামনে টেবিলে রাখতে রাখতে কিছুটা ইতস্তত বোধ করে বলেন, কোনো সংবাদ না দিয়ে চলে এলে? বাসায় যা ছিল তাই দিলাম, কিছু মনে করো না বাবা। না, চা খাও। আহসানের হাতে কাপ বাড়িয়ে কথাটি বলেই সানিকে ডাকলো সে। সানি, সানি, এদিকে আসো জলদি। ভদ্রমহিলা লজ্জায় পড়ে গেছে তাইসিরকে ঠিক করে আপ্যায়ন করতে না পারায়, তাই সানিকে ডেকেছে উদ্দেশ্য ঝটপট কিছু বাজার আনানো। মুমিন শিকদার স্ত্রীর অস্থিরতা দেখে বিরক্ত হলেন। তুমি কাকে কি দিচ্ছ রুজি? তাদের আপ্যায়ন করার সাধ্য কি আমাদের আছে? গরিবের চাকি তাদের রুচিতে উঠবে? বেশ বিদ্রুপ করে কথাখানা বললেন মুমিন শিকদার। রুজিনা বেগম এবার একটু বেশি ইতস্তত বোধ করল। এটা সত্যি তাইসির কখনো এসব লিকার চা খায়নি, ওই ব্ল্যাক কফিতেই অভ্যস্ত সে। তবে আজকে রুলস অনিয়ম করল। রুজিনা বেগমের হাত থেকে নিলেন চায়ের কাপটি। ভদ্রমহিলা এত স্নেহ করে বানিয়ে এনেছে, ফিরিয়ে দিতে ইচ্ছে হলো না তার। তাইসিরকে চায়ের কাপটি নিতে দেখে অবাক হলো মুমিন শিকদার। বাদ পড়লেন না রুজিনা বেগমও। আহসান চক্ষু যুগল বড় বড় করে তাকিয়ে রইল। এই লোকটির আরো কত পরিবর্তন যে তার অবলা চোখকে দেখতে হবে আল্লাহ মাসুল। মুমিন শিকদার মনে করছে হয়তো খায় না বলে ফিরিয়ে দেবে তাইসির। আমার ছোট্ট বউয়ের বেশি বোঝা ফাঁকা ব্রেন নিয়ে বেশ কনফিউজ ছিলাম, তবে এখন বুঝতে পারলাম আপনার মেয়ে একদম আপনার মতোই হয়েছে। তাইসির যে ফাঁকা ব্রেন মুমিন শিকদারকে বলেছে, এটা বুঝতে অসুবিধে হয় না ভদ্রলোকের। মানে কি তার মাথায় বুদ্ধি নাই? মস্তিষ্কহীন সে। কটমট চোখে তাকিয়ে গমগমে গম্ভীর গলায় শোধায়, কি বলতে চাইছো তুমি? আমার বুদ্ধি শুদ্ধি নাই? জ্ঞানহীন আমি? চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল তাইসির। চটে গেলেন মুমিন শিকদার, ধারালো স্বরে বলে ওঠে। তাইসির ডোন্ট কেয়ার ভাব নিয়ে চা খাচ্ছে। এতে আরও ক্ষিপ্ত হন ভদ্রলোক। রোজিনা বেগম মিটমিট করে হাসে। কেন যেন তার খুব ভালো লাগছে জামাই শ্বশুরের ঝুঁটিটা, ঠিক যেন মুমিন শিকদার এবং তার বাবার ঝুঁটিটা দেখছেন তিনি। রোজিনা বেগমের বাবাও তেমনটা পছন্দ করতেন না মুমিন শিকদারকে। সুযোগ পেলেই কথা শুনিয়ে দিতেন। তাইসির চায়ের কাপে আরেকটি ছিপ দিয়ে বলে ওঠে, ডাউট আছে? নতুন বিয়ে করেছি তো, তাই জানি না শ্বশুরের সাথে কিভাবে কথা বলতে হয়। প্রথম বিয়ে, বুঝতেই পারছেন। কাইন্ডলি একটু আপনি শিখিয়ে দেবেন মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হবে, শ্বশুর আব্বু। মুমিন শিকদার বিরক্ত হয়ে চুপ করে গেলেন। এ ছেলের সাথে সে কথা বলে পেরে উঠবেন না, বেশ জানা আছে। কিছুটা দূরে দাঁড়িয়ে বড় বড় চক্ষু যুগল করে তাইসিরকে দেখছিল সানি। ফোনে সেই ভিডিওতে দেখেছিল তাইসিরকে, সামনাসামনি সচক্ষে এই প্রথম দেখল। দেখতে নায়কের মতন দুলাভাইকে তার বাবা কেন মেনে নিতে পারছে না সেটাই বুঝে উঠছে নিতে পারছে না সানি। রুজিনা বেগম ছেলেকে কি কি আনতে হবে নিচু গলায় সবকিছু বুঝিয়ে দিল। সানি দু কদম দিতে পেছন থেকে ডেকে ওঠে তাইসির। শালাবাবু কাম হিয়ার। সানি থমকে দাঁড়ালো। তাইসিরের কাছে যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এক পলক বাবার দিকে তাকাচ্ছে তো আর একবার তাইসিরের দিকে তাকাচ্ছে। রুজিনা বেগমের দিকে তাকালো। রুজিনা বেগম চোখের ইশারায় যেতে বলল। মায়ের সম্মতি পেতেই আস্তে ধীরে গিয়ে দাঁড়ালো। তাইসির তার পাশের জায়গা দেখিয়ে বলল, বসো এখানে। বোনের কাছে যাবে, দেখতে ইচ্ছে করে না আপুকে? অবিশ্বাস্য আর উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে সানি। তাইসির ছোট ছোট চোখে তাকালো সানির দিকে, ভ্রু কুঁচকে বলে, তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? চুপসে গেল সানি। কি বলবে সে? কথাটি তো আনন্দে আত্মহারা হয়ে বলে ফেলেছে। মুমিন শিকদার রাগান্বিত দৃষ্টিতে তাকালো সানির দিকে। অমনি ছেলেটি কাচুমাচু করে মাথা নিচু করে বসে রইল। ওকে চোখ পাকিয়ে লাভ নেই। বাই দ্য ওয়ে, পয়েন্টে আসি। আপনার প্রবলেম তো আমি, রাইট? তাহলে আরো কে কষ্ট দেওয়ার মানে কি? সত্যাসাপটা স্বীকারোক্তি গম্ভীর স্বরে বলে ওঠে তাইসির। জিজ্ঞেস করার কি আছে? উত্তরটা তো তুমি নিজেই দিয়ে দিয়েছো। গমগমে গলায় বলে মুমিন শিকদার। তাইসির ভ্রু গোটালো, গম্ভীর মুখশ্রী আরো গম্ভীর হলো। বাট ওয়াই?
মেনে না নেওয়ার রিজন কি? আমি বেকার, দেখতে খারাপ, অশিক্ষিত, সন্ত্রাসী করি, নাকি মেয়ে ঘড়িতে প্রবলেম আছে? কোন দিক থেকে অযোগ্য আপনার মেয়ের বলুন? আর যদি আমাকে নিয়ে প্রবলেম হয়েও থাকে তবে সেটা আমার সাথে ফেস করুন, প্রয়োজনে আমাকে শাস্তি দিন। শুধু শুধু কেন আরও কি কষ্ট দিচ্ছেন? কি দোষ করেছে ও? মমি শিকদার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলেন না। তাইসিরের মতো ছেলে তাদের মতো নিম্ন শ্রেণীর মানুষ ডিজার্ভ করে না, এটা খুব ভালো করেই জানে মুমিন শিকদার। কোথায় তারা আর কোথায় মির্জা পরিবার। মেয়ের সাথে অভিমান করে থাকলেও দূর থেকে সব খোঁজ খবর রেখেছেন তিনি। খোঁজ নিয়েছেন তাইসিরের ব্যক্তিগত জীবন যাপন নিয়েও। যতটুকু জেনেছেন সেটা হলো তাইসির রাগ নাকি নাকের ডগায় নিয়ে চলে। তবে ঠিক কী কারণে তাইসিরকে পছন্দ করে না তার ব্যাখ্যা নিজেই দিতে পারবে না। এই বিষয়ে কিছু বলতে চাই না আমি। নিজের মেয়েকেই ভালো শিক্ষা দিতে পারলাম। এই বিষয়ে কিছু বলতে চাই না আমি। নিজের মেয়েকেই ভালো শিক্ষা দিতে পারলাম না। বাবা হিসেবে ব্যর্থ আমি। এখানে অন্যের ছেলেকে আর কি বা বলার থাকে? কিছুটা রাগ, দুঃখ আর তাচ্ছিল্য প্রকাশ মুমিন শিকদারের কণ্ঠে। ভালোবাসি তাকে, তাই তার বেদনা সহ্য হয় না আমার। সে মুখে না বললেও আমি বুঝতে পারি বাবা মায়ের শূন্যতায় তাকে পোড়ায়। তার নীরব বেদনা বুঝবো না আমি? ভালোবাসি যে। দূর থেকে মেয়ের খোঁজ ঠিকই নেন, খবর আসে আমার কানে। আপনি নিশ্চয়ই জানেন আমার বিজনেস সবকিছুই নিউ ইয়র্কে, এবং সেখানে লাইফ কাটানোরই ইচ্ছে। যাই হোক, নেক্সট ফ্রাইডে আরোকে নিয়ে যাবো সেখানে। যাবার আগে পারলে একবার দেখা করে আসবেন। আর হ্যাঁ, খুবই সুন্দর সুশিক্ষা দিয়েছেন মেয়েকে, যার জন্য সে আজ তাইসির মির্জার স্ত্রী, মির্জাবাড়ির যোগ্য পুত্রবধূ। এটার পিছনে আপনাদের শিক্ষার অবদান অনেকটাই। তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আশা করি বিষয়টা ভেবে দেখবেন। আমি শুধু আমার স্ত্রীর মুখে হাসি দেখতে চাই, ব্যাস। চলো শালাবাবু। তাহিরা চলে যাবে শুনে চমকে ওঠে রোজিনা বেগম এবং মুমিন শিকদার। কি বলছো বাবা? ওকে নিয়ে গেলে আমরা বাঁচবো কিভাবে? আমার কলিজার টুকরা এত দূরে থাকবে আমার থেকে, তাকে ছাড়া থাকবো কি করে আমরা? কান্নারত কণ্ঠে বলে ওঠে রোজিনা বেগম। হাজবেন্ড যেখানে থাকবে তাকে তো সেখানেই থাকতে হবে। শান্ত গলায় শুধোয় তাইসির। মুমিন শিকদার থমথমে মুখশ্রীতে বসে রইল। রুজিনা বেগম নীরবে চোখের পানি ছেড়ে দিলেন। কষ্ট হলেও কিছু বলার নেই, এটাই যে নিয়ম। বিয়ের পর যে মেয়েদের একমাত্র স্থান তার স্বামীর ঘর। স্বামীর যেখানে থাকবে স্ত্রীকে সেখানেই থাকতে হবে। এতদিন দেশে ছিল, কাছে ছিল, সেটা ভেবে একটু সান্ত্বনা দিয়ে এসেছে নিজেকে। এবার তাইসির দাঁড়াতে দাঁড়াতে খুবই ঠান্ডা কণ্ঠস্বরে বলে, ডোন্ট ক্রাই আম্মু। পৃথিবীর কারো কাছে যদি আপনার মেয়ে সেফ থাকে, ভালো থাকে, সেটা শুধুই এই তাইসির মির্জার কাছেই থাকবে। ট্রাস্ট রাখতে পারেন। আসছি, তবে আবার আসবো আপনার হাতে চা খেতে। অসাধারণ চা করেন আপনি। বলে গম্ভীর পদচারণে প্রস্থান করে। আহসান সানিকে নিয়ে তাইসিরের পিছু হাঁটে। রুজিনা বেগম অশ্রু চোখে তাকিয়ে রইল। মুমিন শিকদার থমথমে পরিস্থিতি তখনও ঠায় বসে। মির্জা মহলের কিচেনের সামনে দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি মারে তাহিরা। ভেতরে তাবিয়া জাকি, সাবিনা মির্জা ও দুজন কাজের মহিলা দুপুরের রান্নার তোড়জোড় করছে। তাইসির বাড়িতে থাকলে তাবিয়া জাকিকে বেশিরভাগই রান্নাঘরে দেখা যায়। ছেলের পছন্দের কিছু রান্না করার চেষ্টা করেন প্রতিদিন। তাছাড়া আজকে ছুটির দিন হওয়াতে একটু বেশি তাড়া তাদের। এ কয়েকদিনে তাহিরা বেশ সহজ হয়েছে সকলের সাথে। সকলে খুব কম সময়ে আপন করে নিয়েছে তাকে এবং খুব স্নেহ করে তাকে। তবে তাইসিরের সাথে সম্পর্ক ঠিক আগের গতিতেই চলছে। কেন যেন তাহিরা সহজ হতে পারছে না তার সাথে। এই কয়দিনে এক ভিন্ন তাইসিরকে আবিষ্কার করেছে মেয়েটি। সে তার কথা রেখেছে। একই বিছানায় থাকলেও গভীর স্পর্শ করেনি মেয়েটিকে। তাহিরাকে চোরের ন্যায় উকিঝুঁকি মারতে দেখে তাবিয়া জাকি বলে ওঠে, কি চাই এখানে? চমকে উঠে তাহিরা আমতা আমতা করে বলে, তোমাকে বলেছি না কিচেনের আশেপাশে না আসতে। তোমার মতলব আমি বুঝি না, বুঝছো? যাও গিয়ে নিশাতের সাথে গল্প করো। তাহিরা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। নিশাত কথা বলছে সাইফের সাথে, সেখানে গিয়ে সে কি করবে? তাছাড়া সারাদিন শুয়ে বসে কাটাতে কাটাতে বিরক্ত তাহিরা। পরশু এসেছিল সার্ভেন্টদের সাথে রান্নার সহযোগিতা করতে। এত বেশ রাগারাগি করেছে তাবিয়া জাকি। কঠোর গলায় নিষেধ জারি করেছে কিচেনে ঢুকতে। তাহিরা কাঁদো কাঁদো মুখে বলল, আপনাদের সাথে একটু থাকি না আপু, একা একা ভালো লাগে না। আহ ভাবি, থাকুক না মেয়েটা, নতুন পরিবেশে হয়তো মন টিকছে না। আসো বসো আমাদের সাবিনা মির্জার কথা শেষ হবার আগেই বায়ুর মতো ভেসে আসে সানির কণ্ঠস্বর।
থমকালো তাহিরা, তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চাইল পেছনে। সানিকে দেখা মাত্রই ছুটে গেল তার কাছে, ভাইকে জড়িয়ে ধরে চুমু খেলো কপালে। চোখ ফেটে অবিরাম গড়িয়ে পড়ে আনন্দের অস্ত্র। অস্থির অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই এসছিস ভাই? মা বাবা এসছে? কার সাথে এসছিস তুই? তাহিরা বুঝলো আয়নের সাথে এসেছে, তাই জিজ্ঞেস করলো, কোথায় ভাইয়া? ভেতরে আসলো না? তাহিরা অবাক নয়নে তাকালো সানির দৃষ্টি অনুসরণ করে। লিভিং রুমের সোফায় বসে পায়ের বুট খুলতে খুলতে তাহিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাইসির। তাহিরা অবাক নয়নে তাকিয়ে রইল তাইসিরের দিকে। তার মানে তাইসির গিয়েছিল তাদের বাসায়, তবে তাকে কেন নিল না? সে দেখতে চায় তার বাবা মাকে। ততক্ষণে তাইসির এসে দাঁড়ালো তাহিরার সামনে, গম্ভীর কণ্ঠস্বরে শুধোয়, এই হাসি যেন সবসময় দেখি। আমি চাই তুমি হাসো, খুব হাসো, আর তোমার সেই হাসি মুগ্ধ নয়নে দেখবো আমি। তাহিরা কিঞ্চিত লজ্জা পেল, মাথা নুয়ে ফেলল মেয়েটি। ভাইয়ের সামনে লোকটা এসব কি বলছে? ততক্ষণে সেখানে নিশাত এসেছে। সানিকে দেখে ভীষণ অবাক সে। তারপর যখন শুনল তার ভাই নিয়ে এসেছে শালা বাবুকে, তখন তো অবাকের চরম পর্যায়ে সে। এক কাপ কফি নিয়ে রুমে এসো। ভারী গলায় বলে। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তাইসির। তাইসির যেতে সারি বলে ওঠে, শুধু কি আর ভয়? একেবারে হাতে পায়ে কাঁপুনি উঠিয়ে দেয় নির্দয় লোকটির কণ্ঠস্বর, হৃদয় জুড়ে কম্পন ধরিয়ে দেয়। হক চুকিয়ে গেল তাহিরা, হেসে বলে, কিছু না, আয় বস এখানে। একজন সার্ভেন্টকে তাইসিরের জন্য কফি বানাতে দিয়ে গল্পের আসর খুলে বসে নিশাত আর সানিকে নিয়ে। গল্পে এতটাই মজে গেছে যে তাইসির তাকে ডেকেছে সেটা বেমালুম ভুলে বসেছে। তাইসির সারাদিনের পরিহিত স্যুটকোট ছেড়ে টি শার্ট ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বেরোলো। তবে কক্ষের কোথাও তাহিরাকে না দেখে ভ্রুকুটি করলো। তখনই দরজায় নক পড়ল। তাইসির গম্ভীর গলায় শুধোয়,